নিউ ইয়র্ক সফরের প্রথম দিন কয়েকটি বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার। বিশ্বকে বদলাতে তরুণদের 3-0 ক্লাব গড়ে তোলার আহ্বান জানান ডক্টর ইউনূস। কাল জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন নিউ ইয়র্কে। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক এক বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর ইউনূস। এ সময় তিনি বিশ্বকে বদলে দিতে দারিদ্র্য, বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ মুক্ত বা 3-0 বিশ্ব গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানান। এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে দেখা করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত ও ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোর। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এছাড়া জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বেলজিয়ামের রানী ম্যাথিল্ড ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। 2 মাস আগে নিউ ইয়র্কে বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। দিদারুলের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এই পুলিশ কর্মকর্তার প্রতি সম্মাননা হিসেবে একটি ক্রেস্ট তুলে দেন তিনি। বুধবার জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। ভাষণ দেবেন 26 সেপ্টেম্বর। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য 1 সপ্তাহের মধ্যে অন্তত 200 আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। ডিবিসি নিউজকে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান কয়েকটি জরিপ করেছেন, সেই জরিপের মাধ্যমে যোগ্যতম প্রার্থী নাম উপরে চলে এসেছে এবং তিনি জাতীয় স্থায়ী কমিটির সাথে আলাপ করে সে মনোনয়নকে চূড়ান্ত করছেন। উদ্যোগ নিয়েছি 200 অন্তত 1 সপ্তাহের মধ্যে 200 আসনে যাতে আমরা প্রার্থী স্থির করতে পারি। আগামী জাতীয় নির্বাচনে প্রতিযোগিতার জন্য কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেয়নি বিএনপি। সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সংবাদকে মন গড়া আখ্যা দিয়ে দলটির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী একথা বলেন। দলের নির্ধারিত যে প্রক্রিয়া, যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে। কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। পোষ্য কোটা নিয়ে সৃষ্ট জটিলতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের 3য় দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। সকাল 9টা থেকে প্রশাসনিক ভবনের পাশে লিচু গাছতলায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। শিক্ষক কর্মকর্তা বলেন, উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিচার এবং পোষ্য কোটা স্থগিতের আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে। জরুরি সেবা কার্যক্রম ব্যতীত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। চিহ্নিত সন্ত্রাসী শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কার নেওয়া হবে, তাকে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে এবং সেই শিক্ষার্থীরা যদি এই আসন্ন যে রাষ্ট্র নির্বাচন, সেই নির্বাচনে তারা যদি প্রার্থী হয়ে থাকে তাদের অযোগ্য ঘোষণা করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। দোষীদের বিচার না হওয়া পর্যন্ত, দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় দগ্ধ 4 ফায়ার সার্ভিস কর্মীর উন্নত চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের শারীরিক অবস্থার খোঁজ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি জানান, চিকিৎসার সকল ধাপে সহযোগিতা করবে সরকার। এ সময় জাতীয় বার্নের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন বলেন, আহতদের মধ্যে 2 জনের শরীর 40 ভাগের বেশি পুড়ে গেছে। এটা যে কোনো ক্ষেত্রেই শঙ্কার বিষয়, তবে তাদের সুস্থতায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। এর আগে সোমবার বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট এলাকার একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগলে নিয়ন্ত্রণের সময় 5 ফায়ার সার্ভিস কর্মী দগ্ধ হন। তাদের 4 জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং বাকি 1 জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
ডাক্তার সাহেব এবং অন্যান্য যারা স্টাফ এখানে আছে সবাই সর্বোচ্চ চেষ্টা করতেছেন। আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন যেন ওনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমাদের এখানে থেকে যত ধরনের সাপোর্ট এবং সহযোগিতা এই হসপিটালকে দেওয়া দরকার হবে আমাদের তরফ থেকে এটা দেওয়া হবে, ফায়ার ব্রিগেড এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের তরফ থেকে। কোনো ধরনের নেগলিজেন্স দেখা যাবে না। এই ট্রিটমেন্টে সর্বোচ্চ সেবায় তাদের দেওয়া হবে এবং সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করা হবে। কোনো ব্যক্তি ধর্ম অবমাননা ও কটূক্তি করলে সেটার দায় সেই ব্যক্তির, পুরো সম্প্রদায়ের নয়, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সকালে চট্টগ্রামের গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিদর্শনের পর মন্দির পরিচালনা পরিষদের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন যারা ধর্মীয় স্থাপনা অপবিত্র, মাজার মন্দিরে পাথর নিক্ষেপ করে তারা অপরাধী, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই। এসব অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করা যাবে না, সতর্ক করেন উপদেষ্টা। যারা উপাসনালয়, যে কোনো ধর্মের উপাসনালয়, মাজার, ধর্মীয় স্থাপনায় যারা অপবিত্র করতে চায়, যারা পাথর নিক্ষেপ করে অথবা অপবিত্র করতে চায়, তারা কালপ্রিট, তারা অপরাধী, তাদের কোনো ধর্মীয় পরিচয় নাই। এবং কেউ যদি কোনো অপরাধ করে থাকে সে অপরাধের জন্য ব্যক্তি দায়ী হবে, সম্প্রদায় নয়। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।